সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সুপ্রিম কোর্টে সংবিধানের 10th শিডিউলের সম্মান মর্যাদা রক্ষিত হবে, এটা আমি আশাবাদী। এখানকার শুনানি নিয়ে, এখানকার প্রক্রিয়া নিয়ে আমার বিশেষ কোনো উৎসাহ নেই। দেখুন, আমি যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া নিয়ে আমার কোনো বিশেষ উৎসাহ নেই, কিন্তু আমরা ল অ্যাবাইড যেহেতু শুনানি চলছে এবং চলবে। এই শুনানিটা কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির হস্তক্ষেপ না হলে তাহলে অধ্যক্ষ মহোদয় বা সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টেও যেত না। আর সুপ্রিম কোর্টে না গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানোর যে বিষয়টা, প্রথমত 17ই জানুয়ারি বলা হয়েছিল, তারপরে 17ই জানুয়ারি না পারার পরে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় আশা করছেন অধ্যক্ষ মহোদয় তার চূড়ান্ত সিদ্ধান্ত বা নিষ্পত্তি করবেন। আমি সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছি এবং সুপ্রিম কোর্টে সংবিধানের 10th শিডিউলের সম্মান মর্যাদা রক্ষিত হবে, এটা আমি আশাবাদী। এখানকার শুনানি নিয়ে, এখানকার প্রক্রিয়া নিয়ে আমার বিশেষ কোনো উৎসাহ নেই, কিন্তু আমরা যেহেতু আইন মানি সেই জন্য আমাদের এই প্রক্রিয়াতে আমাদের পক্ষ থেকে একজন বিধায়ক পাশেই দাঁড়িয়ে আছেন, সম্মানীয় অম্বিকা রায়, আর বিল্লদল ভট্টাচার্যের নেতৃত্বে আইনজীবীরা যারা অথরাইজ তারা অংশগ্রহণ করছেন, আবার 28 তারিখে অংশগ্রহণ করবেন। বয়সপুরে গতকালের নিগ্রহের ঘটনার প্রতিবাদে আজকে সেখানে বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে যে প্রতিবাদ কর্মসূচি চলছিল, সেখানে বিধায়ক বলেছেন যে তালিবানি কায়দায় যারা আন্দোলন করছে, যারা অত্যাচার করেছে, নিগ্রহ করেছে, তাদের এই পুলিশ দিয়ে এনকাউন্টার করা উচিত। এখন বিধায়ক কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছেন আমি খোঁজ না নিয়ে বলতে পারবো না। ভারতীয় জনতা পার্টির সংস্কৃতিতে হিংসা, প্রতিহিংসা ইত্যাদির কোনো স্থান নেই। তাই বিধায়ক কোন পরিপ্রেক্ষিতে কাকে উদ্দেশ্য করে বলেছেন এটা বিস্তারিতভাবে বলতে হবে। যেমন অনেক সংখ্যালঘু এলাকাতে আমার অনেক বক্তব্য নিয়ে তৃণমূলের লোকেরা সংখ্যালঘু মুসলিমদের মধ্যে ভুল বুঝায় যে শুভেন্দু অধিকারী সব মুসলিমকে জিহাদি বলে। আমি সব মুসলিমকে জিহাদি বলি না, আমি বলি এপিজে আব্দুল কালামের মতো যারা দেশপ্রেমিক মুসলিম, আমাদের ভারতবর্ষের আত্মার সঙ্গে যাদের আত্মা মিশে গেছে তাদেরকে আমি প্রণাম করি। আবার আফজল গুরুদের মতো যারা ভারতবর্ষকে টুকরো করতে চায়, ভারতবর্ষকে অশান্ত করতে চায়, যারা কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের থেকে শুরু করে অনেক ঘটনার যারা কিং মেকার, তাদেরকে আমি জিহাদি বলি। তাই স্বাভাবিকভাবে স্বপন মজুমদার কাকে উদ্দেশ্য করে কি বলেছেন সেটা স্বপন মজুমদারের কাছ থেকে জানার পরেই আমি মন্তব্য করব। স্বপন মজুমদারের যদি ইঙ্গিতটা আফজল গুরুদের মতো বা পোস্টপোল ভায়োলেন্সে
55 জন বিজেপি কর্মীকে খুন করা লোকদের দিকে হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সাধারণ অর্থে যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার কাছ থেকে জানার সুযোগ আছে, আমি জেনে তারপরে মন্তব্য করব। আইএস নিয়ন্ত্রণ নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন আজকে মোদিকে, কি বলবেন? প্রথমত, কেন্দ্রীয় সরকার বর্তমান যে আইন আছে তাতে কেন্দ্রীয় সরকার যথেষ্ট পাওয়ারফুল, কিন্তু কেন্দ্রীয় সরকার ভদ্রতা দেখিয়ে সমস্ত রাজ্যের কাছে ওপিনিয়ন চেয়েছেন এবং 25শে জানুয়ারির মধ্যে ওপিনিয়ন দিতে হবে। আমরা জানি সেকশন 6(1) এতে খুব ক্লিয়ার আছে, সেন্ট্রাল ক্যাডার যারা আইএস আইপিএস এদের ক্ষেত্রে ডেপুটেশন এবং নিয়ন্ত্রক ফাইনালি কেন্দ্রীয় সরকার। এর আগে একজন আইপিএসকে বদলি করা নিয়ে তামিলনাড়ু সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মামলা হয়েছিল, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেরও নির্দেশ বা সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের পক্ষে গেছিল। কেন্দ্র বর্তমানে রাজ্যের রাজ্যের এই বিষয়টা আরও খুব পরিষ্কার করতে চায়, সেই উদ্দেশ্য নিয়ে তারা ওপিনিয়ন চেয়েছেন। কেন্দ্রীয় সরকার সব রাজ্যের কাছ থেকে ওপিনিয়ন নেওয়ার পরে কি সিদ্ধান্ত নেবেন সেটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। আমি কেন্দ্রীয় সরকারের মুখপত্র নই বা সরকারের পার্টও নই, কিন্তু আমার মনে হয়েছে, আমার চোখের সামনে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্য সচিব থাকা অবস্থাতে প্রধানমন্ত্রীকে এবং রাষ্ট্রকে যেভাবে অপমান করেছেন, তাতে আমার মনে হয়েছে যে কেন্দ্র যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটা অবিলম্বে কার্যকর করা উচিত। একজন প্রধানমন্ত্রীকে, একজন মুখ্য সচিব সমস্ত রীতিনীতি প্রোটোকল ভেঙে আমাকে আমন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী বসতে চাননি, থাকতে চাননি, আর তার পেছন পেছন কোনো পারমিশন অনুমতি ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী বা তার দপ্তরের যারা সেখানে আধিকারিক ছিলেন তাদের কাছ থেকে অনুমতি না চেয়ে যেভাবে মুখ্যমন্ত্রীর কার্যত পিছন পিছন একেবারে সঙ্গে ব্যাগ ফাইল নিয়ে যাওয়ার মতো করে যেভাবে ছুটতে ছুটতে হেলিকপ্টারের দিকে গেছিলেন, তাতে আমার মনে হয়েছে রাষ্ট্র, সংবিধান, প্রধানমন্ত্রীর বড় চেয়ার, তার গরিমা, তাকে যারা নষ্ট করেন স্থাবকতা করতে গিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় তার প্রকৃষ্ট উদাহরণ। এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের ঘটনার পরে এই যে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আইন আনতে কেন্দ্র চলেছে, তাকে ভারতবর্ষের সংবিধান যারা মানেন, যারা ল মেকার হিসেবে অভিজ্ঞতা আছে, যেমন আমি 2বার এমপি 3বার এমএলএ হয়েছি, এটা সমর্থন করা উচিত। শান্তনু ঠাকুরদের গত কয়েকদিনের অ্যাক্টিভিটিকে কিভাবে পর্যালোচনা করছেন? আমি এই সম্পর্কে কোনো মন্তব্য করব না। মুখ্যমন্ত্রী প্রচারে উত্তরপ্রদেশ যাচ্ছেন, সেখানকার ভোটের প্রচারে, এবং কিরণময় নন্দ বলছেন যে প্রথম ভোটের বিরোধী একমাত্র জাতীয় মুখ। জাতীয় মুখ আচ্ছা। বলেছেন। কিরণময় নন্দ নন্দীগ্রামেও মমতা ব্যানার্জি তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছিল। কিরণময় নন্দ তার পুরনো যে বিধানসভা মুগবেড়িয়া, বর্তমান ভগবানপুর বিধানসভাতেও পাড়া বৈঠক করেছিল তৃণমূলের হয়ে গত বিধানসভা ভোটে। তার নন্দীগ্রামেও তৃণমূল হেরেছে, আর নিজের বিধানসভা যেটা আগে মুগবেড়িয়া এখন ভগবানপুর, সেখানেও রবীন্দ্রনাথ মাইতি প্রায় 30,000-এর কাছাকাছি ভোটে কিরণময় নন্দকে হারিয়ে জিতেছে। তাই কিরণময় নন্দ এখন রাজনীতিতে অতীত অপ্রাসঙ্গিক। তাই তিনি কি বললেন সেটা নিয়ে পশ্চিমবঙ্গে কেন, উত্তরপ্রদেশে কেন, তার কোনো প্রভাব পড়বে না। আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে কোনো জায়গায় যেতে পারেন, তাকে উত্তরপ্রদেশের বিজেপি বহিরাগত বলবে না, এবং উত্তরপ্রদেশের বিজেপি বা বিজেপি সরকার তার হেলিকপ্টার নামতে বাধা দেবে না, এটুকু আমি বলতে পারি। আর মুখ্যমন্ত্রী
যেভাবে হিন্দিতে তার ভাষণ আমরা শুনি, ওই হিন্দি যদি উত্তরপ্রদেশে লোককে বলেন গিয়ে ভাষণে, যদি দোভাষী না নিয়ে তিনি ওই হিন্দিতে বক্তৃতা করেন উত্তরপ্রদেশের মিরাট থেকে গোরখপুর পর্যন্ত, ওই হিন্দি কেউ বুঝবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই ওই হিন্দি ওখানে চলে না, 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে, মমতা ব্যানার্জির ছবিটা হচ্ছে একজন হিন্দু বিরোধী রাজনৈতিক নেত্রী হিসেবে হিন্দুরা মনে করে। পরিষ্কার কথা, কৃষ্ণের জন্মস্থান মথুরা, শ্রীরামচন্দ্রের জন্মস্থান অযোধ্যা, বাবা বিশ্বনাথের কাশীধাম, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের হয়ে প্রচার করবে, সনাতনীরা সেই দলকে হারানোর জন্য আরও বেশি করে জোট বাঁধবে এবং ভোট পরবর্তী হিংসায় তিনি গোটা বাংলায় যেভাবে সনাতনীদের উপর, বিজেপি কর্মী সমর্থকদের উপর, দলিতদের উপর অত্যাচার করেছেন, উত্তরপ্রদেশে তিনি গেলে বিজেপির ভোট বাড়বে বই কমবে না। আপনি কি যাবেন প্রচারে? শুনুন, আমি একটা রাষ্ট্রীয় দলের বিধায়কের সুবাদে বিরোধী দলনেতা। আমি আমাদের রাষ্ট্রীয় দল কাকে কোথায় পাঠাবে রাষ্ট্রীয় দল ঠিক করে, ব্যক্তি নয়, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, উত্তরপ্রদেশের বিজেপি এত শক্তিশালী, সেখানে আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গ থেকে কাউকে নিয়ে গিয়ে প্রচার করতে হবে। আমরা পশ্চিমবঙ্গে জেতার জন্য গোরখপুর ধামের মহারাজ বাবা যোগী আদিত্যনাথকে আমাদের দরকার হয়। আমার নন্দীগ্রামে তেখালির মাঠে মহারাজ এসেছিলেন যোগী আদিত্যনাথজি, তার আশীর্বাদ আমার উপর আছে। তা বাবাকে, যোগীজিকে আমাদের রাজ্যে আমাদের দরকার হয়। আমার মনে হয় না যোগীজির কাউকে দরকার হবে পশ্চিমবঙ্গ থেকে গিয়ে ওখানে বিজেপিকে জেতানোর জন্য। হলদিয়াতে অশান্তি করার অভিযোগে দুজন আইএনটিটিউসি নেতা অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার, এবং যদিও তারা পরবর্তীকালে বেল পেয়েছেন। তো এই যে শিল্পাঞ্চলে গুন্ডামি, শিল্পাঞ্চলে একটা অস্থিরতা তৈরির চেষ্টার বিরুদ্ধে সরকারের এই যে পদক্ষেপ, এটাকে আপনি কীভাবে দেখছেন? এ কমপ্লিটলি আইওয়াস। হলদিয়াতে গত কয়েক মাস ধরে, বিশেষ করে তৃণমূল পুনর্বার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে শিল্প কারখানার গেট দখল করা এবং শিল্পাঞ্চলে কর্তৃত্ব নিয়ন্ত্রণ রাখার জন্য যে কায়দায় ওখানে গুন্ডামি করা হয়েছে, যে কায়দায় হলদিয়ার শিল্পের পরিবেশ নষ্ট হয়েছে, আর সাধারণ শ্রমিক কর্মচারীদের যে ন্যূনতম তাদের যে অধিকার দাবি দেওয়া আছে, সেখান থেকেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাই এই রাজ্যের একমাত্র শিল্প তালুক যা বেঁচে আছে, কারণ আমরা জানি দুর্গাপুর চিত্তরঞ্জন থেকে শুরু করে, পুরনো হাওড়া থেকে শুরু করে, ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে শুরু করে পশ্চিমবাংলার কোনো শিল্প তালুক তার অস্তিত্ব আছে বলে আর কেউ মনে হয় না। হলদিয়াতে কিছুটা ছিল, সেই হলদিয়াতেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা যা করা হয়েছে আপনারা তাকিয়ে দেখুন। প্রত্যেকটা জায়গায় প্রথমে ডকে গোলমাল করা হয়েছে, আইওসির গেট অবরোধ করে রেখেছে সেখানকার তৃণমূলের জেলা সভাপতি। আইওসির গেট অবরোধ করে রেখে যারা কাজ করতে এসেছিলেন, নতুন প্ল্যান্টে কাজ করতে দেননি। আদানির গেটে গোলমাল করেছেন। সিএসসির যে হলদিয়া এনার্জি আছে সেখানে গেট অবরোধ করে রেখেছেন, পুলিশ গিয়ে গেট সরিয়েছে। এক্সাইড কারখানা 3 দিন ধরে বন্ধ করে রেখেছেন। এই মডেলটা হচ্ছে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মডেল। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে শিল্পও চায় না, আর শ্রমিকরা কাজ বন্ধ না রেখেও তাদের যে ন্যূনতম অধিকার, মিনিমাম ওয়েজ থেকে শুরু করে তাদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, তাদের ইএসআই বা হেলথ স্কিম, ন্যূনতম যে অধিকার, এই অধিকারটাও তারা বজায় রাখতে পারে না।
রাজ্যের মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন, অনেক ঘটনা পরপর ঘটেছে। হয়তো কানের কাছে এক্সাইডের ঘটনাটা এক্সাইডের ম্যানেজমেন্ট গৌতম বাবুরা পৌঁছে দিয়েছেন, তাই নিজের এবং সরকারের ইমেজকে বাড়ানোর জন্য এই কাজটা করার চেষ্টা করেছেন, কিন্তু এতে কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে হলদিয়া এলাকার মানুষ নেই। গত বিধানসভা ভোটে প্রমাণ হয়েছে, আগামী দিনে যে কোনো নির্বাচনে প্রমাণ হবে হলদিয়ার মানুষরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। শুভেন্দুদা, সবকিছু খোলা হচ্ছে কোভিড আবহে, কিন্তু স্কুল কলেজগুলো সেই বন্ধ থাকছে, শিক্ষা প্রতিষ্ঠানের এই দশা। শুনুন, এই সরকার দুটো প্রজন্মকে ধ্বংস করেছে। একটা হচ্ছে চাকরি না দিয়ে শিক্ষিত বেকার যুবকদেরকে ধ্বংস করেছে, যুবক যুবতীদের। আরেকটা, বামফ্রন্ট যেমন প্রাইমারিতে ইংরেজি তুলে দিয়ে আমাদের অনেকগুলো প্রজন্মকে নষ্ট করেছিল, এই সরকার ঠিক সেই একইভাবে প্রায় 2 বছর শিক্ষাটাকে তুলে দিয়েছে। এবং আপনারা পরিতাপের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে মিড ডে মিলের চাল 9,26,00,000 কেজি চাল কম পেয়েছে কেন্দ্রীয় সরকারের মিড ডে মিলের চাল গার্ডিয়ানরা। আপনাদের বলতে পরিতাপের সঙ্গে বলছি, 21 সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা অন্যান্য বোর্ডের পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন ফির সঙ্গে পরীক্ষার ফি জমা নিয়ে নেওয়া হয়। পশ্চিমবাংলার গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বাড়ির ছেলে মেয়েদের বাবার অভিভাবকদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়া হয়েছে, কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অন্যান্য বোর্ডের পরীক্ষা 21-এ হয়নি এবং তাদের এক্সাম ফির টাকাও ফেরত দেওয়া হয়নি, অথচ পরীক্ষা হয়নি, সবাইকে পাস করিয়ে দেওয়া হয়েছে। এবারেও পরিকল্পনা চলছে 22 সালে পরীক্ষা বন্ধ করা, করে কোটি কোটি টাকা যেটা পরীক্ষা ফি হিসাবে নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মাদ্রাসা বোর্ড, এই টাকাগুলো লুটপাট করার জন্য করছে। এর ফলে পশ্চিমবাংলার একটা মানে কৈশোর সেই প্রজন্মটাকেও এই সরকার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শুভেন্দু, মহেশ আগরওয়ালকে করেছে এবং সেখানে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বন্ডের সীমান্ত এলাকায় প্রচুর নারী পাচার হচ্ছে। এই ঘটনাটা আজকে আমাদের ক্যামেরার সামনে এসেছে, কি বলবেন এটা নিয়ে? এই তথ্যগুলো প্রমাণ করে বিএসএফ এর এলাকা বাড়ানোর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত সঠিক। এবং শুধু তাই নয়, আপনার জ্ঞাতার্থে জানাই, গতকাল পেট্রোপোল সীমান্তে বিশেষ বিএসএফ এর নজরদারিতে 82টা ফুল পাঞ্জা বড় বড় গাড়ি, তার ড্রাইভারদের ফেক লাইসেন্স পাওয়া গেছে। এবং এই 82টা ফেক লাইসেন্সই পশ্চিমবঙ্গ সরকারের মোটর ভেহিকেল দপ্তর থেকে তৈরি করে দেওয়া, একটাও বাইরের রাজ্যে নয়। 82টা অত বড় বড় ট্রাক ফেক ড্রাইভিং লাইসেন্স চালিয়ে নিয়ে যাচ্ছে। এটাও বিএসএফ বর্ডারগুলোতে চেকিং শুরু করেছে। বিএসএফের অবিলম্বে উচিত আরও স্পিড বাড়ানো ও 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে তাদের যে দায়িত্ব কেন্দ্রীয় সরকার দিয়েছে অত্যন্ত পালন করা। এতে শুধু বাংলা নয়, আমাদের দেশও বাঁচবে। শুভেন্দুদা, মহেশ আগরওয়াল বলে এক ব্যবসায়ীকে এনআইএ অ্যারেস্ট করেছে। শুনুন, মহেশ আগরওয়াল এবং ওনার যে আরও 2 আগরওয়াল পার্টনার, এরা পশ্চিমবঙ্গের শাসক দলের ঘনিষ্ঠ। পশ্চিম বর্ধমান জেলার একজন মন্ত্রী, সেই মন্ত্রীর খুব ক্লোজ, এবং কলকাতাতেও যারা শাসক দলের 2-3 বলা হয়, সরকারের 2-3 বলা হয়, তাদেরও ঘনিষ্ঠ। এবং এরা, আপনি যদি ইলেকটোরাল বন্ড দেখেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রত্যেক মাসে 10 তারিখে ইলেকটোরাল বন্ড ছাড়ে। এই আধুনিক গ্রুপ তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ড আগস্ট মাস থেকে বেশ কয়েকটা মাস কোটি কোটি টাকার ইলেকটোরাল বন্ডেরা কিনে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। এনআইএর রাঁচিতে একটি মামলা এরা করে আটকে রেখেছিল, ওই মামলায় আপিল ডিসমিস হয়েছে। এনআইএ অ্যাকশন স্টার্ট করেছে, 2 জন পালিয়ে গেছে, আন্ডারগ্রাউন্ড হয়েছে, একজনকে, মহেশ আগরওয়ালকে কলকাতা থেকে ধরেছে। এবং এটা খুব বড় কেস। দেশ বিরোধী শক্তি, নকশাল, মাওবাদীদেরকে এরা অর্থ দিয়েছে
এটা অত্যন্ত গুরুতর একটা কেস। এদের বিরুদ্ধে ইউএপিএ সহ সমস্ত দেশদ্রোহিতার ধারা লাগানো উচিত এবং কান টানলে মাথা আসে। এদেরকে ধরলেই পশ্চিম বর্ধমানের মন্ত্রী পর্যন্ত সহজে পৌঁছে যাবে। আর ইলেকটোরাল বন্ডে কিভাবে শাসক দলকে টাকা দিয়েছে নির্বাচনের পরে সেটাও প্রমাণ হয়ে যাবে। কিছুক্ষণ আগে গোয়ালতরের বড়ডাঙ্গা এলাকা থেকে মাটির নিচ থেকে প্রচুর কার্তুজ বন্দুক উদ্ধার হয়েছে। 1000-এর ওপর কার্তুজ এবং 100-এর ওপর বন্দুক উদ্ধার হয়েছে বড়ডাঙ্গা থেকে গোয়ালতরে। খোঁজ নিয়ে বলতে হবে, আমি খোঁজ নিয়ে বলবো। হয়ে গেছে। আরেকটা লাস্ট একটা আছে দাদা, ওই হাইকোর্টের 400 থেকে 6 সপ্তাহের জন্য এই নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলেছিল, সেটা 3 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে হাইকোর্ট অবজেকশন করেছে এবং নোটিশ দিয়েছে কমিশনকে। হাইকোর্টের কোনো কথাই ইলেকশন কমিশন মানে না এবং রাজ্য সরকার তার সম্মানীয় এজি এপিডোপিট মানে আমাদের যে হলফনামা, সেই হলফনামাতেও পর্যন্ত রাজ্যপালকে নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন অন রেকর্ড। রাজ্য সরকারের উইংস ইলেকশন কমিশন, রাজ্য সরকারের প্রতিনিধি হচ্ছে এজি, তারা হাইকোর্টকে মানেই তো না, উল্টে মিথ্যা তথ্য পর্যন্ত হলফনামায় দাখিল করে। তাই হাইকোর্ট যথেষ্ট শক্তিশালী, তার কাছে পর্যাপ্ত আইন আছে। যখন প্রধান বিচারপতির নেতৃত্বে এই সিদ্ধান্তগুলো অবজারভেশনগুলোকে বা কোর্ট কি চাইছে সরাসরি না বললেও সেটা যখন বুঝতে চাইছে না স্টেট ইলেকশন কমিশন, তখন হাইকোর্টেরই উচিত জুডিশিয়ারির যে গরিমা আছে তাকে রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া। আর সাথে সাথে শুধু হাইকোর্ট, রাজ্য সরকার, স্টেট ইলেকশন কমিশন নয়, আমি মাননীয় চ্যানেলগুলোকেও মিডিয়াগুলোকেও বলবো যে গঙ্গাসাগর মেলা পর্যবেক্ষণ কমিটি নিয়ে আপনারাও যেভাবে 24 ঘন্টা শুভেন্দু অধিকারীকে সরালো নিউজটা করেছেন একটা বড় অংশ, এটাও